হ্যাঁ পারি। তোমার বড় শ্বশুর আর তোমার শ্বশুর দুজনে সকালে আটা রুটি খায়, ওখানে আটা মাখা আছে, যাও ওদের রুটিগুলো করে দাও। নূর আহ্লাদি কণ্ঠে প্রায় লাফিয়ে উঠে বলল। এখনই করে দিচ্ছি আম্মু। নূর ভীষণ উৎসাহের সাথে রুটি বানাতে লাগলো। মাঝখানে হঠাৎ আজিজা বেগম নূরের উদ্দেশ্য বলে উঠলেন, শোনো মেয়ে, বাড়ির একমাত্র বউ তুমি, একটু দেখে শুনে চলাফেরা করবে, ভবিষ্যতে পুরো সংসারের দায়িত্ব তোমার ঘাড়ে পড়বে। আর শোনো, বাড়িতে আমরা বড়রা থাকি সব সময়, ওইভাবে অসভ্যদের মতো চলাফেরা করবে না। দিনে দুপুরে ওইভাবে বরকে নিয়ে ঘরে খিল দেবে না, একটু সংযত হও, মনে থাকবে? নূর ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ আম্মু, মনে থাকবে। বেশ কয়েক মাস কেটে গেছে। এর মধ্যে নূরের সাথে আজিজা বেগমের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, ওই রকম গলায় গলায় ভাব এখনও হয়ে ওঠেনি, তবে মোটামুটি চলার মতো হয়েছে। এই তো সেবারে যখন আলীর অনুপস্থিতিতে নূর প্রচণ্ড জ্বরে পড়ল, সেবারে তো নূর মোটে কিচ্ছু খেতে চাইছিল না। শেষে আজিজা বেগম এসে নূরকে বকে ধমকে নিজ হাতে ভাত খাইয়ে দিলেন। পরীক্ষার সময় নূর আর আখি যখন রাত জেগে পড়তো, তখন তিনি নিচে থেকে এসেই নূর আর আখির জন্য কফি করে দিতেন। মাঝে মাঝে আবার যখন নূর এলো চুলে ঘুরে বেড়াতো, তখন আজিজা বেগম নিজে নূরকে ডেকে চুল বেঁধে দিতেন। হ্যাঁ, এটা ঠিক যে সেই রুক্ষ কাঠিন্য ব্যাপারটা এখনও যায়নি। আসলে শাশুড়ি তো, বেশি কোমল হয়ে গেলে পাছে আবার যদি দাম কমে যায়, সেই আশঙ্কায় আজিজা বেগম এখনও নিজের রুক্ষতা বজায় রেখেই নূরের সাথে মেলামেশা করেন। প্রয়োজনের বেশি একটাও কথা বলেন না। একটু আগেই সবাই সকালের নাস্তার জন্য ডাইনিং টেবিলে বসেছে, এমন সময় সুরাইয়া বেগম বলে উঠলেন, তা ওরা তো আজ সন্ধ্যেতেই আসছে, ওদের জন্য ঘরগুলো পরিষ্কার করে রাখা হয়েছে তো? আজিজা বেগম উত্তরে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি আর রোমানা মিলে প্রায় সব গুছিয়ে রেখেছি আপা। নূর কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কারা আসছে গো বড় আম্মু? সুরাইয়া বেগম উত্তর দিলেন, ওমা, এ কি কথা, তুই জানিস না কারা আসছে? পাশ থেকে আজিজা বেগম বলে উঠলেন, ওর আর আখের তো পরীক্ষা চলছিল, কালকেই তো ওদের পরীক্ষা শেষ হলো, তাই ওরা এ ব্যাপারে কিচ্ছু জানে না, ওদের বলা হয়ে ওঠেনি। সুরাইয়া বেগম মাথা নাড়িয়ে বললেন। ও আচ্ছা আচ্ছা। অতঃপর নূরের দিকে চেয়ে বললেন, আরে আজিজার ভাইয়ের মেয়ের বিয়ে, মানে তোর মামা শ্বশুরের মেয়ের বিয়ে। ছেলের বাড়ি আমাদের ওখানেই, তাই বিয়েটা আমাদের বাড়িতেই হবে। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত আয়োজন সবকিছু আমাদের বাড়ি থেকেই হবে। নূর উৎসাহী কণ্ঠে বলে উঠল। বাহ, আমাদের বাড়িতে বিয়ে, খুব মজা হবে তাহলে, বলো। নূর পাশের চেয়ারটাতেই আলী বসেছিল। নূরকে এমন উৎসাহিত হতে দেখে গম্ভীর গলায় বলল, এত উৎসাহিত হওয়ার কিছু নেই নূর, আজ কয়েকটা ছেলেও আসবে ওদের সাথে। ওদেরকে তুই আর রাখি যতটা সম্ভব অ্যাভয়েড করবি, ওদের থেকে দূরে দূরে থাকবি তোরা দুজন, একদম ফালতু ওই ছেলেগুলো। আলীর কথা শুনে মোস্তফা সাহেব বলে উঠলেন, সম্পর্কে ওরা তোমার মামার ছেলে হয় আলী, কারণ আমি এভাবে কথা বলা ঠিক নয়। আলী খেতে খেতে উত্তর দিল, আমি ভুল কিছু বলিনি বড় অপু, ওরা কেমন ছেলে তুমি খুব ভালো করে জানো। আমার বউ আর বোনকে সাবধান করা আমার কর্তব্য, এটা আমি করেছি। বাড়িতে এত মানুষ, নূর আর আঁকি তো বাকি সকলের সাথে চুটিয়ে আনন্দ করছে। আজ সন্ধ্যাতেই গায়ে হলুদের অনুষ্ঠান। নূর আর আঁকি দুজনে মিলে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছে, বেশ সুন্দর লাগছে দুজনকে। অনুষ্ঠানের মাঝপথে নূর যখন আঁকির সাথে হেসে হেসে কথা বলছিল, এমন সময় আলী এসে নূরের হাত ধরে বলল, একটু রুমে চল, তোর সাথে দরকারি কথা আছে। এখন এখন তো এখানে এত মানুষ, কি এমন দরকারি কথা আছে? নিশ্চয়ই কথাটা দরকারি, না হলে তোকে এতগুলো মানুষের মাঝে থেকে কেন আলাদাভাবে রুমে নিয়ে গিয়ে কথা বলার কথা বলতাম। পাশ থেকে আঁখি বলল, যা, ভাইয়া কি বলছে শুনে আয়, এত তর্ক করিস কেন? এমনি এমনি তো আর ডাকছে না। নূর আর কোনো কথা না বাড়িয়ে আলীর সাথে রুমে গেল। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আলী দরজা বন্ধ করে নূরকে খাটে বসিয়ে নিজে মেঝেতে বসে হাঁটু গেড়ে নূরের দুই হাত শক্ত করে ধরে উতলা কণ্ঠে বলে উঠল, যে রিপোর্টগুলো করতে দিয়েছিলে সেগুলোর রেজাল্ট এসে গেছে। আলীকে এইভাবে নার্ভাস হতে দেখে নূর চিন্তিত স্বরে বলে উঠল, রিপোর্ট খারাপ এসেছে? আমার কোনো কঠিন রোগ হয়েছে?
আলী চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস সরে আওড়ায়। তুই প্রেগনেন্ট। নূর স্তব্ধ হয়ে গেল। এই মুহূর্তে ঠিক কেমন অনুভূতি হচ্ছে নূর জানে না। এই মুহূর্তে ঠিক কেমন রিয়াকশন দিতে হবে নূর সেটাও জানে না। বেশ কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর আলী বলে উঠল, আমি জানি তোর এখন বয়স কম, তুই পড়াশোনা করছিস, তাই আমি তোকে কোনোভাবে জোর করতে পারি না এই বাচ্চাটা রাখার জন্য। হ্যাঁ, এটা ঠিক যে বাচ্চাটা আমাদের দুজনের, কিন্তু আলটিমেটলি আমাদের এই বাচ্চা তুই জন্ম দিবি। আর একটা বাচ্চার জীবনে তার মায়ের ভূমিকা ঠিক কতটাখানি সেটা আমি খুব ভালো করেই জানি। তাই তুই এখন ডিসিশন নে, বাচ্চাটা রাখবি নাকি রাখবি না। কথাটা বলার সময় আলীর দু চোখ ছলছল করে উঠল। নূর আলীর এমন অশ্রু ভর্তি কাতর দশা দেখে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কি ভাবো তুমি আমাকে? নিজের সন্তানকে নিজে শেষ করে দেবো আমি? এতটা পাষাণ আমি? প্রতিটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওনা মা হয়ে ওঠা। সব মেয়েদের কপালে এই সুখ থাকে না, সেখানে আমি এই সুখ না চাইতেই পেয়েছি। তাহলে কেন আমি তাকে শেষ করে দেবো বলো? কেন? আমিও মা হতে চাই। শেষের কথাগুলো বলতে বলতে নূর ডুকরে কেঁদেই ফেলল। আলী তৎক্ষণাৎ উঠে নূরকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে নূরের মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বলে উঠল, তুই পারবি তো জান? তোর কষ্ট হবে না তো? নূর হেসকি তুলতে তুলতে বলল, আমি পারবো। আলী নূরের মাথায় ওষ্ঠ ঠেকিয়ে আরো শক্ত করে নূরকে জড়িয়ে ধরে। দেখতে দেখতে 8টা মাস কেটে গেছে। গোটা প্রেগন্যান্সি জার্নিতে নূরের খুব একটা অসুবিধা হয়নি, তবে সমস্যা হয়েছিল পরীক্ষার সময়। অত বড় পেট নিয়ে যখন পরীক্ষা দিতে গিয়েছিল তখন পড়তে গিয়ে তার দিকেই দেখছিল। ভীষণ অস্বস্তিকর পরিস্থিতি ছিল ওটা। তবে আলী তাকে এই সময়টাতে কোনো কিছুর কমতি দেয়নি। এমনকি বাড়ির প্রতিটা সদস্য সবসময় নূরের যত্ন নিয়েছে, বিশেষ করে আজিজা বেগম। তিনি তো এক মুহূর্তের জন্য নূরকে নিজের চোখের আড়াল করেন না। নূরকে এখন যেন আরো সুন্দর দেখতে লাগে, রূপ যেন তার আরো ঝরে ঝরে পড়ছে। একটু আগে নূর আলীকে ফোন করে বলেছিল বাড়ি আসার সময় স্টেশনের ওই কেক শপটা থেকে রেড ভেলভেট কেক আনতে। আলী সেটা নিয়ে সবে গাড়ি স্টার্ট করেছিল বাড়ি আসার উদ্দেশ্যে। ঠিক সেই সময় হঠাৎ আখির কল আসে আলীর ফোনে। কল রিসিভ করতেই আখি ধরফড়িয়ে বলে ওঠে, ভাইয়া, তোমার ফোন কোথায় ছিল? কতবার তোমাকে কল করেছি। তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। নূরের ওয়াটার ব্রেক করেছে, আমরা ওকে নিয়ে হসপিটালে আছি। তুমি তাড়াতাড়ি ওখানে চলে এসো। আলী আর কোনো বাক্যবায় না করে সঙ্গে সঙ্গে কল রেখে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। এই সময় আলী যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছাতে চায়। টেনশনে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। হসপিটালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মেহবুব সাহেব আলীকে জড়িয়ে ধরে অশ্রু ভরা চোখে বলে ওঠে, তুই বাপ হয়েছিস রে আলী, তোর দায়িত্ব তো বেড়ে গেল। মেয়ের বাপ হয়েছিস তুই। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আলী। সে সত্যি বাবা হয়ে গেল, মেয়ের বাবা। তার মেয়ে তাকে পাপা বলে ডাকবে। কিন্তু এখন এসব ভাবার সময় নয়। নূর কেমন আছে এখন? আলী উতলা কণ্ঠে মেহবুব সাহেবকে জিজ্ঞেস করল, নূর কোথায়? নূর ঠিক আছে তো? সোরেয়া বেগম পাশ থেকে সাদা ধবধবে তোয়ালেতে মোড়া ছোট্ট একটা বাচ্চা নিয়ে আলতো করে আলীর কোলে দিয়ে বললেন, নূর একদম ঠিক আছে, এখন ঘুমাচ্ছে। দেখ তো আমাদের ছোট্ট পরীটাকে কেমন দেখতে হয়েছে। নিজের মেয়েকে কোলে নিয়ে বেশ খানিকক্ষণ চেয়ে থাকার পর আলীর মুখ থেকে কেবল একটাই শব্দ বের হলো, পুগুরিক। আয়েশার 8 মাস হয়ে গেছে ইতিমধ্যে। বাড়ির কেউ তো তাকে নামাতেই চায় না কোল থেকে। এক কথায় সবার চোখের মনি সে। একটু আগে নূর আয়েশাকে ঘুম পাড়িয়ে এসেছিল, কিন্তু আধ ঘন্টা যেতে না যেতেই সে আবার কান্না শুরু করে দিয়েছে। রান্নার কাজ মাঝপথে স্থগিত রেখেই নূর আয়েশার উদ্দেশ্যে ছুটল। তবে ঘরে গিয়ে দেখে আলী ইতোমধ্যেই আয়েশাকে কোলে নিয়ে ঘরে পায়চারি করছে। নুরি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলল, তুমি কখন এলে? এই তো একটু আগেই এলাম। বাড়িতে ঢুকতে আয়েশার কান্নার আওয়াজ কানে এলো, তাই তোর কাছে না গিয়ে সোজা উপরে চলে এলাম। নূর খাটে বসতে বসতে বলল, ভালো করেছো, আমি আর পারছি না। বাচ্চা সামলানো সত্যি বড্ড কঠিন কাজ। আলী আয়েশাকে কোলে নিয়ে এগিয়ে গিয়ে নূরকে এক হাতে জড়িয়ে ধরে নূরের ললাটের ঠোঁট ছুঁয়ে বলল, আমি আছি তো, তোকে এত চাপ নিতে হবে না। আর তোকে এত বাড়ির কাজ কে করতে বলেছে? আমি বলেছি? নূর মুখ ভেংসিয়ে বলল, বারে বাড়ির বউ বসে থাকলে চলে? এমনিতেও তোমার মা আমার খুদ ধরার জন্য সবসময় তৈরি থাকেন। আমি কোনো রিস্ক নিতে চাই না। আলী হেসে বলল, ছাড় না,
মা তো এরকমেরই, তুই তো জানিস। এত সিরিয়াস নিস কেন? নূর হাত বাড়িয়ে মেয়েকে কোলে নিয়ে বলল, আমি জানি তোমার মা আমাকে এখন যথেষ্ট ভালোবাসে, কিন্তু সেটা দেখায় না। বাইরে থেকে বড্ড কড়া উনি, তাই চেষ্টা করি যাতে ওনার মনে কোনো রকম কোনো অভিযোগ না থাকে। আলী হেসে কেবল বলল। পাগলি। এরপর ল্যাপটপ খুলে কিসব কাজ করতে করতে নূরকে বলল, এই নূর, আজকে আইমানের আইবুড়ো ভাত খাওয়ার জন্য আমাদের বাড়িতে আসার কথা ছিল না? ওরা আসেনি এখনো? মেয়েকে খাওয়াতে খাওয়াতে নূর উত্তর দিল, না, এখনো আসেনি, তবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। মা তো ঘন্টাখানেক আগে কল করেছিল ওদের, ওরা তো বললো মাঝ রাস্তায় আছে। আলী ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, ও, তা ওরা থাকবে নাকি এখানে? হ্যাঁ, শুনলাম তো 2-3 দিন থাকবে। কিছুক্ষণের মধ্যে আজিজা বেগমের ভাইয়ের বউ মিনু বেগম এবং তার ছেলে আমান চলে এলো। লিভিং রুমে বসে যখন বাড়ির গিন্নিরা মিলে ওদের শরবত মিষ্টি দিচ্ছিল, এমন সময় মিনু বেগম এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করেন, তা আমাদের ছোট্ট পরীটা আর তার মা কোথায়? তাদের দুজনকে দেখছি না কেন? আজিজা বেগম হুত্তরে হেসে দেন, আসলে ভাবি, আয়শা ঘুম থেকে উঠে কাউকে না পেলে বড্ড কান্নাকাটি করে, আর তাছাড়া একটু বেশি কান্না করলে মেয়েটা হাঁফিয়ে ওঠে। এমন সময় ওপর থেকে নূর আয়শাকে নিয়ে নেমে আসে। নূর আর আয়শাকে দেখেই মিনু বেগম তড়িঘড়ি করে গিয়ে নূরের কোল থেকে আয়শাকে নিয়ে আয়শার 2 গালে চুমু খেয়ে বলল, মাশাল্লাহ, আমাদের পরীটা কত বড় হয়ে গেছে। ওর তো বোধহয় 1 বছরও হয়নি, তাই না? রুমানা বেগম নূরের পাশ থেকে হেসে উত্তর দেয়, হ্যাঁ, ওর সবে 8 মাস চলছে। কেউ দেখে বলবে ও 8 মাসের বাচ্চা? দেখে মনে হবে 1.5-2 বছরের পুতুল একটা। নূর আয়শাকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখে। আজকেও একটা হলুদ সুতির ফ্রক পরিয়ে রেখেছিল। ফর্সা টুকটুকে গুলুমুলু একটা বাচ্চা, মাথা ভর্তি তার চুল, যে কেউ দেখলে আদর করতে বাধ্য। আমান এসে মিনু বেগমের কোল থেকে আয়শাকে নিয়ে বলল, বাপরে, নূর ভাবি, আপনি আয়েশাকে কি খাওয়ান? এত ভারী, কাদার ঢেলা যেন হাত দিলেই দেবে যাচ্ছে। ওকে তো একদম চটকে খেয়ে নিতে ইচ্ছে করছে গি। ঠিক সেই সময় আয়শা ডুকরে কেঁদে ওঠে। আমানের পাশে আলী দাঁড়িয়েছিল। নিজের বাবাকে দেখে কাঁদতে কাঁদতে তার দিকে হাত বাড়ায় তার কোলে যাবে বলে। আলীও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে মেয়েকে আমানের কাছ থেকে নিজের কাছে নিয়ে নেয়। আলীর কাছে যেতেই আয়েশা কান্না থামিয়ে আলীর বুকে নিজের মাথায় এলিয়ে দেয়। আলী মুখ গম্ভীর করে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, মামিমা অনেকটা পথ জার্নি করে এসেছেন, একটু গিয়ে রেস্ট করে নিন। আমান, তুইও ফ্রেশ হয়ে গিয়ে একটু রেস্ট করে নে। রুমানা বেগম তখনই আলীর কথায় তাল মিলিয়ে বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, আলী ঠিকই বলেছে, তোমরা গিয়ে একটু রেস্ট নেবে, চলো। ওরা ওপরে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আলী নূরের উদ্দেশ্যে থমথমে মুখে বলে ওঠে, আমানের কাছে আর আয়শাকে দিবি না, চাইলেও দিবি না। রানা কাউচে বসেছিল। আলীর কথা শুনে উঠে বলল, হ্যাঁ শালিকা, তুমি আমান মামার কাছে একদম আমাদের আয়েশাকে দেবে না। পরীকে উনি কাদার ঢালে বলেছে, ভারী টানেই আরো কি সব বলেছে। আর তার উপর কেমন করে যেন পরীকে কোলে নিয়েছিল, আমার পছন্দ হয়নি। ঠিক তখনই আলী বলে ওঠে, এক্স্যাক্টলি, আমি এই জিনিসটা নোটিশ করেছি, তাই প্লিজ বি কেয়ারফুল নূর, আয়শাকে আর ওর কাছে দিবি না। নূরও ব্যাপারটা খেয়াল করেছিল, তাই বেশি কিছু না বলে কেবল মাথা নাড়ালো। রাতে যখন খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে নূর আয়শাকে ডাইপার পরাচ্ছিল, তখন আলী বাথরুম থেকে বেরিয়ে নূরের হাত থেকে ডাইপারটা নিয়ে বলল, তুই ছাড়, আমি পরিয়ে দিচ্ছি, তুই এবার একটু গিয়ে শুয়ে নে, 3.5 আজ অনেক হেরেছিস। নূর পাশে বসে বলল, এখন আমার শুলে চলবে না গো, মেয়েকে ঘুম পাড়াতে হবে তো নাকি? আমি ঘুম পড়িয়ে দেব, তোকে এত ভাবতে হবে না, তুই একটু শো তো। নূর হেসে বালিশে মাথা দিয়ে বলল, এত কেয়ার আমি কোথায় রাখবো? আলী আয়শাকে ডাইপার পরাতে পরাতে নূরের দিকে তাকিয়ে হেসে বলল, পাগলি। অতঃপর নূরের দিক থেকে চোখ সরিয়ে আয়শাকে কোলে নিয়ে বলল, মেয়েটাকে খাইয়েছিস? নূর আড়মোড়া ভেঙ্গে উত্তর দিল, হ্যাঁ, খাইয়ে দিয়েছি। নূরের উত্তর পেয়ে আলী মেয়েকে বুকে নিয়ে ঘুম পাড়ানোর উদ্দেশ্যে পিঠ চাপড়াতে থাকে। আসলে আলী আয়েশার ছোটবেলা থেকেই এই অভ্যাস করেছে। পিঠে না চাপড়ে দিলে সে ঘুমায় না। কিছুক্ষণ পর আয়েশা ঘুমিয়ে পড়লে আলী তাকে
নূরের পাশে শুইয়ে দিতে যাবে এমন সময় নূর বলে ওঠে, কদিন ধরে আমার শরীরটা বড্ড খারাপ যাচ্ছে গো, কাল একটু আমার হসপিটালে নিয়ে যাবে? আলী আয়শাকে শুইয়ে দিয়ে চিন্তিত দৃষ্টিতে নূরের কাছে গিয়ে নূরের কপালে হাত দিয়ে বলে, জ্বর তো নেই, তাহলে কি হয়েছে জান তোর? নূর আলীর হাত ধরে বলে, না না, তেমন কিছু হয়নি, কিন্তু কয়েকদিন ধরে শরীরটা বড্ড কেমন করছে, কিচ্ছু খেতে পারছি না, ভালোই লাগছে না কিছু খেতে, সবসময় কেমন গা গোলাচ্ছে, কয়েকবার বমিও হয়েছে। আলী নূরকে নিজের বুকে টেনে নিয়ে বলল, কাল সকালেই তোকে নিয়ে হসপিটালে যাব। এইসব জিনিস একদম ফেলে রাখা উচিত নয়। সকাল থেকে ইতোমধ্যেই নূরের দুবার বমি হয়ে গেছে। নূরের এই অবস্থার কথা জানতে পেরে আজিজা বেগম, সুরাইয়া বেগম, রুমানা বেগম তিনজনই নূরের রুমে এসে হাজির। নূরকে দেখে আজিজা বেগম আলীর উদ্দেশ্যে বললেন, ফেলে রাখিস না আব্বা, নূরকে নিয়ে এক্ষুনি হসপিটালে চলে যা। কদিন ধরেই দেখছি ভালো করে খাওয়া দাওয়া করছে না। নূর বিছানায় হেলান দিয়ে বসেছিল। আজিজা বেগমের কথা শুনে বললেন, মেয়েটার জ্বর এসেছে, আমি কিভাবে ওকে রেখে যাই বলুন আম্মু? আজিজা বেগম মাথা ঝাঁকিয়ে বললেন, কেন, আমরা মরে গেছি? বাড়িতে এতগুলো মানুষ, আমরা কি কেউ ওর খেয়াল রাখতে পারবো না? সুরাইয়া বেগম পাশ থেকে বলে উঠলেন, সত্যি তুই কি ভাবিস আমরা আমাদের একমাত্র নাতনির খেয়াল রাখতে পারবো না? আর শোন, বেশি কথা না বলে চুপচাপ রেডি হয়ে আলীর সাথে চলে যা। আজিজা বেগম সুরাইয়া বেগমের উদ্দেশ্যে বললেন, আপা, তুমিও ওদের সাথে যাও। নূরের শরীর বেশ ভালোই দুর্বল আছে, আর তাছাড়া এই মেয়েকে দিয়ে আমার বিশ্বাস নেই, হয়তো ডাক্তারের কাছে ঠিকমতো নিজের কি কি সমস্যা হচ্ছে সেগুলো বলবেই না। তুমি ওর সাথে যাও। আলী কি একা এত সব পারবে নাকি? রুমানা বেগমও পাশ থেকে বললেন, হ্যাঁ হ্যাঁ আপা, তুমিও নূর আর আলীর সাথে যাও। বাড়িতে আমি, আখি, আজিজা আপা তো আছি। আমরা সবাই মিলে ঠিক আয়েশাকে সামলে নেব, রান্না বান্নাও সামলে নেব। নূর তার তিন শাশুড়ির ওপর আর কিচ্ছু বলতে পারল না, তাই বাধ্য হয়ে রেডি হয়ে আলীর সাথে আয়েশাকে নিয়ে নিচে নামল। নিচে গিয়ে আখির কোলে আয়েশাকে দিয়ে নূর বলল, ওর পেট ভরা আছে, ওকে জ্বরের ঔষধও খাইয়ে দিয়েছি, তবুও যদি দেখিস আমাদের আসতে দেরি হচ্ছে তাহলে ওকে একটু খাইয়ে দিস। খাওয়ার পর যদি দেখিস বারবার হাই তুলছে তাহলে পিঠ চাপড়ে ঘুম পাড়িয়ে দিস, দেখবি ঘুমিয়ে পড়বে। আমাদের ঘরের টেবিলে ওর খাবার গুছিয়ে রেখে এসেছি আমি, আর যদি ডাইপার চেঞ্জ করার হয় তাহলে দেখবি আমার খাটের এক পাশে ডাইপার রাখা আছে। রুমানা বেগম নূরের কাঁধে হাত রেখে বললেন, বাবারি, এত চিন্তা কেন করছো না? আমরা সামলে নেব, তুমি নিশ্চিন্তে যাও। নূর উত্তরে হেসে বলল, আসলে মেয়েটার শরীর খারাপ তো, তাই একটু চিন্তা হচ্ছে। তখনই আলী বাইরে থেকে চিৎকার করে বলল, এই নূর, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। নূর যাওয়ার সময় মেয়ের মাথায় চুমু দিয়ে বলল, মেয়েটাকে একটু দেখে রেখো তোমরা। কিছুক্ষণ হলো আয়েশা ঘুমাচ্ছে। আজিজা বেগম এতক্ষণ নাতনির কাছেই ছিলেন, কিন্তু এখনই কারোর চিৎকার শুনে নিচে এলেন। নিচে এসে দেখেন কোনো এক মাতাল লোক দারোয়ানের সাথে মারামারি করছে। শেখ বাড়ির মেয়ে বউরা সবাই দূরে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখছে, কিন্তু ওই মাতালকে ঠেকানোর সাধ্য তাদের কারও নেই। কিছুক্ষণের মধ্যেই পাড়ার লোক জড়ো হয়ে যায়। সবকিছু ঠিকঠাক হতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। নিচের পরিস্থিতি একটু ঠিক হলে আজিজা বেগম নূরের রুমে গিয়ে দেখলেন খাটে আয়েশা নেই। সঙ্গে সঙ্গে আজিজা বেগমের বুকটা ধক করে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে যায়। তৎক্ষণাৎ আজিজা বেগম চিৎকার করে ওঠেন। বাড়ির সকলে মিলে হন্য হয়ে আয়েশাকে খুঁজলেও কেউ তাকে পেল না। অবশেষে রুমানা বেগম আলীকে কল করে কাঁদতে কাঁদতে বললেন, তোরা কোথায় আলী? ফোনের ওপাশ থেকে আলী বলল, আমরা এই তো রাস্তায় আছি, বাড়ি ফিরছি। কিন্তু তোমার গলার যেমন লাগছে কেন, কি হয়েছে? রুমানা বেগম হাউ হাউ করে কেঁদে বলে উঠলেন, আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আলী। আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই একটা বাক্যই ছিল যথেষ্ট ছিল আলীকে দুশ্চিন্তার সাগরে ফেলে দেওয়ার জন্য। যত দ্রুত সম্ভব আলী বাড়িতে পৌঁছল। বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পায় সবাই থমথমে মুখে বসে আছে। কারোর চোখে অশ্রু, কারোর কপালে ভাঁজ, কারোর মুখে দুশ্চিন্তার ছায়া। নূর এখন পর্যন্ত জানে না আয়েশার নিখোঁজ হওয়ার সম্পর্কে। বাড়ির এমন পরিবেশ দেখে নূরের ভ্রু যুগল কুঁচকে যায়। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে রোমানা বেগমের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, কি হয়েছে ছোট আম্মু? বাড়ির সকলের চোখ মুখের অবস্থা এমন কেন? নিজেকে ধরে রাখতে না পেরে রোমানা বেগম হাউমাউ করে কেঁদে ওঠে নূরকে জড়িয়ে ধরে বললেন,
মারে আয়শাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে নূর দুকদম পিছিয়ে গেল। রুমানা বেগমের কথার কোনো উত্তর না দিয়ে নূর যাই পিছনে ঘুরল, দেখতে পেল আলী ধফ করে মেঝেতে বসে পড়েছে। আলীকে দেখেই বোঝা যাচ্ছে আলী ঠিক কতটা বিধ্বস্ত। নূর ছুটে গিয়ে আলীর সামনে বসে দুহাতে আলীর মুখ তুলে ধরা গলায় বলল, তুমি এমন করছো কেন? কাঁদছো কেন? তুমি তুমি তো কোনোদিনও এত ভেঙে পড়নি, প্লিজ এরকম করো না। আলী কাঁপা কাঁপা হাতে নূরের পেট নিজের এক হাতে রেখে বলল, আল্লাহ কি আমাকে এক সন্তান দিয়ে আরেক সন্তান কেড়ে নিচ্ছে? নূর কাঁদতে কাঁদতে বলল, এভাবে বলো না, আমাদের আয়েশার কিচ্ছু হয়নি, আমরা খুঁজে পাবো আমাদের আয়েশাকে। ঠিক এমন সময় আলী আর নূরের কানে আয়েশার হাসির আওয়াজ এলো। দুজনেই তৎক্ষণাৎ সদর দরজার দিকে তাকালো। আয়েশা আমানের কোলে। নূর সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে আমানের কোল থেকে এক প্রকার আয়েশাকে ছিনিয়ে নিয়ে নিজের বুকে আগলে নিল। আলীও তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে আয়েশাকে কপালে গভীর চুমু এঁকে দিল। অতঃপর আলী অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আমানের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলে ওঠে, কোথায় নিয়ে গেছিলে তুই আমার মেয়েকে? কেন নিয়ে গেছিলি? আমান সাবলীল ভঙ্গিতে বলল, আলী ভাই প্লিজ, আয়শা ওইটুকু একটা বাচ্চা, ওর সাথে আমি কি করব? আমি খারাপ হতে পারি, তাই বলে নিজের বড় ভাইয়ের সন্তানের সাথে খারাপ কিছু করব এমন মানুষ আমি নই। বাচ্চাটা কাঁদছিল, কেউ ছিল না ওর আশেপাশে, তাই ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আলী স্তব্ধ থেকে কয়েক মুহূর্ত, অতঃপর বলে ওঠে, আমার মেয়ে, আমার বউ, আমার পরিবার আমার জন্য সব কিছু। ওদের কারোর কিছু হলে আমি সেটা সহ্য করতে পারবো না। তার জন্য এতটুকুতে ভয় পেয়ে যাই, কিছু মনে করিস না। আলী এগিয়ে গিয়ে নূরের আর আয়েশার মাথায় ঠোঁস ছুঁয়ে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তৈরি হয়ে যাও সবাই, এবার আয়েশার সাথে আরেকজনকে সামলাতে হবে তোমাদের। সারাদিন এত ক্লান্তির পর সব কাজবাজ সেরে আলী যখন রুমে প্রবেশ করে তখন দেখতে পায় নূর আর আয়েশা দুজনে একটা চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। সারাদিনের ক্লান্তির পর নিজের স্ত্রী সন্তানকে এইভাবে দেখে একটা প্রাপ্তির হাসি হাসল আলী। এগিয়ে গিয়ে নূরের পায়ের কাছে বসে আনমনে বলে উঠল, আমার দুই পুকুরিক,